নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পডকাস্ট টুডে উইথ ঋষিবাণীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আচার্য সোনালী শাস্ত্রী। আজ আমরা আমাদের অনুষ্ঠানে যাকে অতিথি হিসেবে পেয়েছি, জ্যোতিষ জগতের অন্যতম নক্ষত্র তথা প্রখ্যাত বাস্তুবিদ, বাস্তুগুরু এবং সাউথ কলকাতা অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তু সায়েন্স একাডেমির কর্ণধার প্রফেসর অভিজ্ঞান আচার্য স্যার। নমস্কার। নমস্কার। আজকে আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা সকলেরই একটা অন্যতম জানার বিষয়। ক্ষতি করেছে আপনাকে কেউ? আপনার কি সঠিকভাবে দিনকাল চলছে না? মনের মধ্যে ভয় সব সময় যে কেউ কি আমার ক্ষতি করেছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আমাকে। এই বিষয়গুলোর আসল ব্যাখ্যা কি, সেইগুলো কিন্তু আজকে আমরা স্যারের কাছ থেকে জেনে নেব। তো প্রথম প্রশ্ন স্যার, এই যে সকলেই তন্ত্র কথাটা বলেন এবং তন্ত্র নিয়ে অনেক রকম অপব্যাখ্যা আছে, তো আমরা স্যার তন্ত্রটাকে আসলে কিভাবে দেখব, মানে তন্ত্র কথার অর্থ কি? তন্ত্র দেখুন, তন্ত্র কথার অর্থ দেহের সাধনা, তনুর সাধনা হচ্ছে তন্ত্র। আমাদের দেহের যে সাধনা আমরা করব, অর্থাৎ যে সাধনার মাধ্যমে আমরা নিজের পরিবারের, নিজের স্বাস্থ্যের সুসম্পর্ক বা ভালোভাবে মেনটেন করতে পারবো, সেটাই হচ্ছে তন্ত্র। কিন্তু বর্তমানে তন্ত্রের প্রকারভেদ বা চিন্তাধারা বা মানুষের মনে যে ভয় ভীতি ঢুকেছে, এটা আমাদেরই কিছু অপব্যাখ্যা বা অপপ্রচারের ফলে এটা চলছে জিনিসটা। আচ্ছা, বেসিক্যালি এটা একটা শুদ্ধ পদ্ধতি, যার মাধ্যমে আমি আমাকে, আমার পরিবারকে ভালো রাখতে পারি। আচ্ছা, তাহলে তন্ত্র কথার আসল অর্থ আমরা বুঝতে পারলাম। স্যার, বলা হয়ে থাকে যে কলিযুগের মহাসাধনা হচ্ছে তন্ত্র। তো এই যে কথাটা আমরা পেয়েছি, তো সেটার সঠিক ব্যাখ্যাটা ঠিক কি, কেন? হ্যাঁ, তন্ত্র যেমন বৈদিক পুজো, মানে আমি ধরুন কোনো গ্রহ পুজো করছি বা কারোর কোনো দোষ খণ্ডন করছি, এটা বৈদিক পুজোতেও করা যায়। কিন্তু বৈদিক পুজোতে আমি তান্ত্রিক বীজ বা শক্তি বীজ ব্যবহার করতে পারছি না। আচ্ছা, বৈদিক পুজোতে বৈদিক মতে পুজো করতে হবে, এবং বৈদিক পুজো অনেক কমপ্লিকেটেড, সঠিক ব্যক্তি ছাড়া বৈদিক পুজো করা যায় না। কিন্তু তন্ত্রতে যেহেতু আমরা বীজযুক্ত পুজো করি, সেই জন্য ফল লাভ খুব তাড়াতাড়ি ঘটে এবং নির্দিষ্ট দেবদেবীকে ধরে করা হয়। সেক্ষেত্রে সেই দেবদেবীর আশীর্বাদ খুব তাড়াতাড়ি জাতক বা জাতিকা ফল লাভ করে। সেই জন্য তন্ত্র সাধনাটাকে সবচেয়ে শুভ সাধনা ধরা হয় বা তৎক্ষণিক ফল দান করে এই সাধনা। তার মানে আমরা সাধারণ মানুষের ক্ষেত্রে, সাধারণ জীবনযাপনে, মানে তন্ত্রের পূজা অর্চনার দ্বারা একজন মানুষের মঙ্গল সাধন সম্ভব? একদম 100% সম্ভব। আচ্ছা, তো এই যে বিভিন্ন জন বিভিন্ন রকম ভীতিগ্রস্ত হয়ে হয় যে আমার প্রতি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, ক্ষতি করা হয়েছে, বান মারা হয়েছে, এই যে বিভিন্ন শব্দগুলো সঠিক ব্যাখ্যা আসলেই সাধারণ মানুষ সঠিকভাবে জানেন না। তো এই যে বান মারা বলা হয় বা ক্ষতি করা হয়, এইটা কি আসলেই তন্ত্রের মাধ্যমে হয়ে থাকে, করা যায়? হ্যাঁ, তন্ত্র কিন্তু একটি শক্তিশালী সাধনা, একটা ধারালো ছুরির মতো। ডাক্তাররা যেমন ছুরি দিয়ে লোকের প্রাণ বাঁচান, তেমনি ওই ছুরি দিয়ে যদি আপনি কাউকে আঘাত করেন, তার প্রাণ যেতে পারে। তন্ত্র তেমনি, এর যে বিভিন্ন পদ্ধতি আছে, এর জন্য যেমন কোনো ব্যক্তিকে বা জাতককে আপনি তার প্রাণদান করতে পারেন, আপনি করতে পারেন না, মানে আমরা চেষ্টা করি, ঠাকুর করেন, আমরা ঠিক সেইভাবে তাকে আমরা মৃত্যুর মুখেও ঠেলে দিতে পারি। এই যে বান মারা বা অন্য ধরনের যে পদ্ধতিগুলো আছে, এগুলো করা যায়। এগুলো করলে কিন্তু লোক তার স্বাভাবিক সুস্থতা, স্বাভাবিক চিন্তাধারা হারিয়ে ফেলে। এটাই বান মারা। বান মারা মৃত্যু 8 রকম স্টেজে আছে তন্ত্রে। যেমন আপনি মানসিকভাবে দুর্বল হয়ে গেলেন, এটা এক ধরনের মৃত্যু। আপনি কোনো কাজ করতে ভয় পেতে আরম্ভ করলেন, উইদাউট এনি রিজন আপনি ভয় পাচ্ছেন, আতঙ্ক কাজ করছে, এটা এক ধরনের মৃত্যু। আপনার শারীরিক জৌলসটা কমে গেল, অর্থাৎ আপনার স্কিন খারাপ হয়ে গেল, আপনার চোখের দৃষ্টি খারাপ হয়ে গেল, আপনি ভালো পোশাক আশাক পরলে সেটা আপনার ওপর খুলছে না, এই ধরনের যখন হয়, এটা এক ধরনের মৃত্যু। আর সর্বোপরি মৃত্যু হচ্ছে আপনি বিছানায় শুয়ে পড়লেন, কোনো কাজ করতে পারছেন না। তো এই সবগুলোই তন্ত্রের মাধ্যমে কিন্তু করা যায়, যদিও এগুলো সবই অপপ্রয়োগ। যে করছে তারও কিন্তু সমানভাবে ক্ষতি হবে। আচ্ছা, এই প্রশ্নটাই আমি করতে চাচ্ছিলাম যে এই বান মারা হলো, মানে আমি কোনো ব্যক্তির সঙ্গে শত্রুতাবশত তাকে আমি এই কাজটা করলাম একজন তান্ত্রিকের সাহায্য নিয়ে, তো এই ক্ষেত্রে আমি সাময়িক ফলটা তো পেলাম, তো সেই ক্ষেত্রে এই যে উল্টো ফলটা আসা, আমরা জানি বিপরীত একটা কর্মের সব একটা প্রতিক্রিয়া আসেই, তো সেই ক্ষেত্রে আমি যে ব্যক্তি যে করাচ্ছি তারও কি একদম সমপরিমাণ ক্ষতি হওয়ার সম্ভাবনা যেমন থাকে? তান্ত্রিকের ক্ষতি হবে, যে করাচ্ছে তারও ক্ষতি হবে। আচ্ছা, এবং সে তান্ত্রিক কতটা শক্তিশালী পদ্ধতি প্রয়োগ করছে খারাপ করার জন্য,
ততটাই শক্তিশালী প্রয়োগ যে করাচ্ছেন তার উপরও নিয়োজিত হবে, আচ্ছা অর্থাৎ তারও সমান ক্ষতি হবে। হয়তো তিনি সেই মুহূর্তে বুঝতে পারছেন না, যার ওপর হচ্ছে সে তাৎক্ষণিক ফল পাচ্ছে, হয় 2-3-6 মাসে অসুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু যে করাচ্ছেন তার এটা হয়তো 6-8-1 বছর পর গিয়ে তার এফেক্টগুলো আরম্ভ হবে। আচ্ছা, মানে এটা শিওর যে একদম তার- রিটার্ন হবেই। আচ্ছা return আচ্ছা, হবে। এটা মানে সাধারণ মানুষ যারা ঝোঁকের বসে এসে করেন তারা এই বিষয়টা জ্ঞাত থাকেন না, না জ্ঞাত তাদেরকে জানানোও হয় না যে এটা আপনার প্রতিও হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, তো এই যে বান মারার যে পদ্ধতি, তো কাউকে যদি বান মারা হয় এই প্রশ্নটা সকলেরই থাকে যে আমার উপরে কোনো রকম ক্ষতিকর প্রতিক্রিয়া করা হয়েছে কিনা, কোনো রকম ক্রিয়া করা হয়েছে কিনা, তাহলে ওই মানুষটা ঠিক কি কি সিমটমস দেখতে পাবে নিজের মধ্যে? যেটা প্রথমে হচ্ছে লোকটি নিজের কনফিডেন্স হারিয়ে ফেলবে, যেটা আমি বলছিলাম। ফার্স্ট হচ্ছে যার ওপর বান মারবো বা মারা হবে সে নিজের কনফিডেন্স হারাবে। আচ্ছা, তারপর সে দৈনন্দিন যে রুটিন সেগুলো ভুল করতে থাকবে, স্বাভাবিকভাবেই। তার মধ্যে একটা খিচখিচে মেজাজ তৈরি হয়ে যাবে, আচ্ছা, এবং সে যে খাওয়া দাওয়া শোয়া বসা সমস্ত নিয়ম তার পাল্টে যাবে, অর্থাৎ খেলে হজম হবে না, ইনডাইজেশন হতে আরম্ভ করবে। আচ্ছা, লোকের সাথে যখন কথা বলবে খ্যাচ খ্যাচ করে কথা বলবে, কথা বলার প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে। পোশাক আশাক আইদার খুব ক্যাজুয়াল হয়ে যাবে, অথবা খুব দামি পোশাক পরছে তার উপর খুলছে না পোশাকটা। আচ্ছা, আচ্ছা, এইগুলো থেকে আমরা বুঝতে পারবো যে তার উপরে একটা ক্রিয়া হয়ে যায়। সবচেয়ে বড় কথা, বান মারলে বা কোনো রকম শত্রুতামূলক কাজ করলে তার চুল অবিন্যস্ত থাকবে, সে শত চেষ্টা করেও চুলকে কন্ট্রোল করতে পারে মানে পরিপাটি চুল করতে পারে না। না। সে আচ্ছা। তেল মেখেও যদি চিরুনি আশ্রয়, কিন্তু সে চুল কয়েকটা চুল এরকম খাড়া 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 বা সাইড দিয়ে বেরিয়ে আসা, একটুখানি চুল ঝুলে পড়া, এগুলো হবে। চুলকে সে কিছুতেই কন্ট্রোল করতে পারবে না। বেশ। আচ্ছা, আরো ক্ষেত্রে শুনেছি যে এরকম বান মারা হলে ব্যক্তি কোনো রকম গন্ধ, মানে সেটা কটু গন্ধ বা সুগন্ধ এরকমও কি? হ্যাঁ, সে অনেক সময় হয় সে কোনো গন্ধই পায় না। আচ্ছা, আমরা যে কোনো ধরুন এখানে একটা আপনি পারফিউম দিয়েছেন, পারফিউমের কোনো গন্ধই সে পাচ্ছে না, এটা একরকম হতে পারে। আরেকটা হতে পারে সে যেখানেই যাবে পচা ডিমের বা পচা মাছের গন্ধ পেতে থাকবে, আঁশযুক্ত গন্ধ। এই আবার এটা সম্পূর্ণটা বানমারা থেকে আসে না, এটা আবার ভৌতিক উপদ্রব থেকে আসে। মানে যে সমস্ত স্থানে আমরা বলি, মানে চলতি ভাষায় যাকে বলি পেতনির উপদ্রব, সেক্ষেত্রে এই পচা গন্ধগুলো আসবে। সেটা কি এরকম, মানে বান মারার সময় এরকম কি কোনো শক্তি প্রয়োগ করা হয়? করা হয়, যেমন শ্মশানে যে ক্রিয়াগুলো করা হয় সেখানে এইসব শক্তির সাহায্য নেওয়া হয়। আচ্ছা, তো সেই শক্তিটা আমাদের সঙ্গেই থাকে। থাকে, এবং যখন আমরা ওটা প্রয়োগ করব কারোর ওপর, তাহলে সে ওই গন্ধটা ফিল করতে থাকবে। আচ্ছা আচ্ছা, কোনো স্বপ্নের, মানে এরকমও দেখেছি অনেকের প্রশ্ন থাকে যে আমি মাঝে মাঝে এরকম উদ্ভট স্বপ্ন, ভয়ের স্বপ্ন, মৃত ব্যক্তির স্বপ্ন, ক্যাজুয়ালি সে আগে দেখতো না, কিন্তু ইদানিংকালে সে দেখা শুরু করেছে। হ্যাঁ। তো এখান থেকে তার প্রশ্ন আসে যে আমি কি কোনো রকম ক্ষতিগ্রস্ত হয়েছি? একদম 100%। এক্ষেত্রে যদি সে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, কারণ যাই হোক না কেন, সে এমনিও হতে পারে ক্ষতিগ্রস্ত, সবসময় যে বান মারলেই হয় তা না, এমনিও হতে পারে সেখানে তার নার্ভটা উইক হয়ে যায়। প্রথম আচ্ছা। সায়েন্টিফিক্যালি তার নার্ভটা ড্যামেজ হতে আরম্ভ করে। যখনই ড্যামেজ হতে আরম্ভ করে, তাহলে সারাদিন সে যেগুলো ভাবছে বা সারাদিন যেগুলো সে দেখছে, টিভিতে হোক মোবাইলে হোক, সেইগুলো ঘুরে ফিরে তার স্বপ্নের মধ্যে আসে, বা অনেক সময় সাবকনসিয়াসলিও আসে। ঠিক স্বপ্ন সে দেখে না, কিন্তু ওই ভাবগুলো তার মধ্যে চলতে থাকে। তো ওই পরপর দেখতে দেখতে তার মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়, এবং তখন তার মনে ওটা ঢোকে যে আমার কেউ ক্ষতি করেছে। আচ্ছা, এই তো গন্ধটা পেলাম, স্বপ্নও পেলাম। অনেকে আবার বলেন যে আমি একটা অশরীর ফিল করি, মানে রাত্রে ঘুমানোর পর 2-3টের দিকে মনে হয় যেন আমার ঘরটা ভারী হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল, গাটা ছমছম করছে। এই রকম বিষয় কি হয়? হ্যাঁ, এরকম বিষয় হয়। এর বেশিটাই কিন্তু অনেকটা বাস্তু রিলেটেডও হয়। আচ্ছা, সবসময় যে তন্ত্র রিলেটেড তা না, কিন্তু যখন আমার উপর কোনো শ্মশান ক্রিয়া করা হয়েছে, তাহলে শ্মশানের পরিবেশে যা যা আমরা ফিল করি, অর্থাৎ গা ছমছম ভাব, একটা ঠান্ডা ঠান্ডা ভাব, হ্যাঁ, সেই সমস্ত জিনিস কিন্তু আমি যখন রাত্রে শুয়ে থাকবো বা ঘরে থাকবো, একাকী থাকবো, আমার উপর সেই ফিলিংসগুলো আসতে থাকবে। তখন আমি বুঝতে পারবো যে আমার উপর কোনো ক্রিয়া হয়েছে। আচ্ছা, তো এই তন্ত্রক্রিয়া হলে মানুষের কি খাদ্য অভ্যাসের মধ্যে কোনো খাদ্য পার্থক্য হয়? চেঞ্জ হয়ে যায়। আমি যেটা বললাম, প্রথম হচ্ছে সে যা খাবে হজম হয় না, আচ্ছা, এবং সে মানে যে খাওয়াটা সে পছন্দ করতো, ধরুন সে মাংস খেতে খুব পছন্দ করে, সে রেগুলার ওটা খাওয়াতে অভ্যস্ত। প্রথম সে মাংসটা তার গন্ধ লাগতে আরম্ভ করবে, মানে ভালো লাগছে, আসতে লাগলো। কেউ মাংস ছেড়ে দিল, বা হয়তো মাংসের প্যাটার্ন অন্যভাবে তৈরি করলো, রান্নার প্যাটার্ন। তারপর আলটিমেটলি দেখা গেল ও খাবারটা তার হজমই হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, তার মানে মানে খাদ্য খাদ্যের প্যাটার্নও চেঞ্জ হয়ে যাচ্ছে। বেশ বেশ।
তো মোটামুটি এইগুলো তো বুঝলাম যে বান মারা এটা আমরা সাময়িক বসে অনেক সময় ক্ষতিগ্রস্ততার জন্য করে ফেলি, আমাদের প্রতিবেশী শত্রুতা এগুলোতে আমরা অভ্যস্ত, শুনেছি, দেখেছি। তো এই বিষয়টা কিন্তু সতর্ক থাকতে হবে যে আজ যেটা করা হচ্ছে সেটা কিন্তু কিছু দিনের মধ্যে আপনার দিকেও রিটার্ন আসতে পারে, বা এইদিকে আপনিও একটু খুশি হতে পারেন। আর যদি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, যে ব্যক্তি আপনার জন্য এটা করলো তাকেও কিন্তু সমপরিমাণ ক্ষতিগ্রস্ত হতে হবে। আর একটা প্রশ্ন স্যার, প্রায়শই মানে এটা বিশেষ করে প্রেমিক যুগলরা করে থাকে, যেটা হচ্ছে আকর্ষণ বশীকরণ। এটা একদম, এবং তারা বিভিন্ন জায়গাতে গিয়ে ভ্রান্ত হয়েও প্রচুর পয়সা নষ্ট করে ফেলে। তো আদপেও কি এই বশীকরণ হয়? দেখুন, বশীকরণ, আকর্ষণ এই ক্রিয়াগুলো কিন্তু হয়, হ্যাঁ, কিন্তু কখন হবে? আপনি ধরুন স্বামী স্ত্রীর মধ্যে হবে, আচ্ছা, ঠিক আছে, মা ছেলের মধ্যে হবে, আচ্ছা, হ্যাঁ, বা কিছুটা অংশ আপনি কর্মচারী মালিকের মধ্যে করতে পারেন। কিন্তু কোনো অসৎ বা অনৈতিক উদ্দেশ্যে আপনি কাউকে আকর্ষণ করার জন্য এই ক্রিয়াটা করছেন, সেখানে 90% ক্ষেত্রে ফেলিওর হবে, এটা একদম 100%। আচ্ছা, যার জন্য এই যে আপনি শুনবেন যারা প্রেমিক যুগল এটা করে, যে অমুকের সাথে অমুকের আকর্ষণ করে দেয়, এমন করে দিয়ে আমার যেন কাছে চলে আসে, দেখবেন তারা আবার এটাও কমপ্লেন করে আমার টাকা নষ্ট হলো। হ্যাঁ, এই কারণ হচ্ছে ফেলিওর। হ্যাঁ, কারণ দুটো এনার্জি যখন দুরকম, সেটা ফেলিওরের সম্ভাবনা 90 থেকে 100%। মানে উদ্দেশ্যটা সৎ হতে হবে। উদ্দেশ্য যদি সৎ হয়, আচ্ছা, আপনি এটা করতে পারেন। কাজ হয়। এবং শাস্ত্রে বলা আছে অনৈতিক উদ্দেশ্যে এগুলো ব্যবহার করতে নয়। এবার ধরুন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে, আপনি বশীকরণ করে দিন, তাদের মধ্যে মিল হয়ে যাবে, এটা খুব ভালো উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আপনি করতে পারেন। ছেলে খুব অবাধ্য, কিছু শোনে না, মার সাথে ছেলের একটা বশীকরণ করে দিতে পারেন, যাতে মার কথাবার্তা শোনে, ছেলেটি বাড়ির কথাবার্তা শোনে, মা বাবা যারা আছে বাড়িতে। এটা একটা সৎ উদ্দেশ্য। তো এই ধরনের উদ্দেশ্যে আপনি যদি বশীকরণ, আকর্ষণ এগুলো করেন, তাহলে অবশ্যই কাজ হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কথায় আছে যে টুকটাক 6 মাস গ্রহচক্র 12 মাস। তো এই যে কথাটা আমি বশীকরণ করলাম, এই বশীকরণটা কতদিন ফলপ্রসূ থাকে? বশীকরণ বা আকর্ষণ এগুলো যদি খুব শক্তিশালী ক্রিয়াও করেন, 8 থেকে 12 মাস। আচ্ছা, ঠিক আছে, 8 থেকে 12 মাস পরে আবার ওটা আবার পূর্বাবস্থায় ফিরে যাবে। কিন্তু একটা ধরে নেওয়া হয় যে একটা অশুভ সম্পর্ক, যেটা যে কোনো কারণেই তৈরি হয়ে থাকুক, ধরুন স্বামী স্ত্রীর মধ্যে হলো, বা ছেলেরা বাইরে কোনো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে হলো, কিন্তু 6-8 মাস যখন আবার সে নর্মাল ট্র্যাকে ব্যাক করে, তখন নর্মালি সেটা থেকে যায়। এটা 6 মাস বিরাট টাইম, বিরাট টাইম। আচ্ছা স্যার, এই তো বশীকরণ শুনলাম, আরও আমরা শুনি অতন্ত্রের ষটকর্মের মধ্যে যেমন আরেকটা কর্ম আছে স্তম্ভন। হ্যাঁ, স্তম্ভন মানে স্তম্ভন করে দেওয়া। স্তম্ভন মানে থামিয়ে দেওয়া কোনো জিনিস। হ্যাঁ, ওটারও সৎ অসৎ ব্যবহৃত আছে। যেমন ধরুন আপনি ক্রমাগত কোনোভাবে আমাকে কটু মন্তব্য করে চলেছেন, তাহলে আমি আপনার মুখস্তম্ভন করলাম, অর্থাৎ আমাকে দেখলে আর আপনার মুখ দিয়ে কথাগুলো বেরোবে না, এটা হচ্ছে মুখস্তম্ভন। কিন্তু সেটাও দেখতে হবে যে আপনি যে করছেন সেটার কোনো সারবত্তা আছে না, আপনি রাগবশত করছেন, এইগুলো দেখে নিতে হবে। কিন্তু স্তম্ভনের একটা ভীষণ গুপ্ত ব্যাপার আছে, যেটা অনেকেই জানে না। স্তম্ভন দিয়ে রোগ স্তম্ভন করা যায়। আরে বাহ! কেউ ধরুন দীর্ঘমেয়াদী রোগে ভুগছে, আমি তার উপর স্তম্ভন ক্রিয়া করে রোগটাকে থামাতে পারি। এইটার কিন্তু ব্যবহার হয় না আমাদের বর্তমানে বাংলায়, তন্ত্রে এর ব্যবহার নেই। স্তম্ভন মানে শুধু ক্ষতিকারক দিকটাই ব্যবহার হয়। তো এইখানে যদি আমরা তার রোগস্তম্ভন করি, সে ধরুন দুরারোগ্য কোনো ব্যাধিতে ভুগছে, আমরা স্তম্ভন করে দিলাম, তাহলে ওইখানেই থেমে যাবে রোগটা, আচ্ছা, আর এগোবে না। ধরুন কেউ কোনো ক্যান্সার রোগে ভুগছে, হয়তো তার দেহে ধীরে ধীরে ছড়াচ্ছে, তো যেটুকু ছড়িয়েছে ওইখানে স্টপ করে যাবে। খুব ভালো। স্তম্ভন ক্রিয়াটা করে তার সাথে যদি আমরা তন্ত্রের যে মহামৃত্যুঞ্জয় ক্রিয়া আছে করে দিই, তাহলে সেই জায়গায় ওটা স্তম্ভন হয়ে গেল রোগটা, তারপর মহামৃত্যুঞ্জয় ক্রিয়া করে দিলে তার হেলথটা গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করতে থাকে। এটা কিন্তু একটা অদ্ভুত, এটা একটা খুব ভালো ব্যবহার, কিন্তু এটা তন্ত্রে একদমই ব্যবহার হয় না, একেবারেই হয় না। হ্যাঁ। আচ্ছা স্যার, এই স্তম্ভন তো জানলাম, তাহলে এই স্তম্ভন যদি এরকম ক্ষেত্রে হয় যে দুজন শত্রুতা কেস, যে আমরা লিটিগেশনগুলোর দিকে দেখি, তো ওই ক্ষেত্রে ওই ধরনের ব্যবহার করা সম্ভব? ওই ক্ষেত্রেও ব্যবহার করা সম্ভব। বাহ, তো খুবই ভালো ব্যাপার। তো স্তম্ভনটা জানলাম, বশীকরণ জানলাম, ষটকর্মের মধ্যে আর কি কি? মারণ আছে, মারণ ক্রিয়া। হ্যাঁ, মারণ ক্রিয়াও তন্ত্রে না করা হয়েছে। মারণ ক্রিয়া হচ্ছে আপনি কাউকে মেরে ফেলা, যেটা বলছিলাম আমি বান মারা প্রসঙ্গে, ওটা বেসিক্যালি মারণ ক্রিয়ার মধ্যে দিয়েই করা হয়। 8 প্রকার মৃত্যু আমাদের শাস্ত্রে বলা আছে, মান, অপমান, অপজয় সবগুলো মৃত্যু হিসেবে ধরা হয়। তো সেইগুলোকে আমরা মারণ ক্রিয়া হিসেবে করতে পারি। কিন্তু মারণ ক্রিয়া তো একইভাবে বলা আছে যে আপনি ওইভাবে কোনো মারণ ক্রিয়া করতে পারেন না, তাতে কিন্তু আপনি ইকুয়ালি ক্ষতিগ্রস্ত হবেন। তো মারণ ক্রিয়া দিয়ে আমরা কারোর
মানে বেসিক্যালি ক্ষতিকর অধতন্ত্র এটা। আপনি কারোর ধরুন সে প্রচুর এনার্জেটিক, আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষা দুজন ছাত্রছাত্রী পড়ছে, একজন ফার্স্ট হয়ে বেরিয়ে যাচ্ছে, আরেকজন হতে পারছে না, ওই রাগে তার উপর ক্রিয়া করলো, তাহলে সে স্থিমিত হয়ে যাবে। অর্থাৎ সে যে গতিতে এগোচ্ছিল বা তার পড়াশোনা যেরকম হচ্ছে স্থিমিত হয়ে যাবে। এই বারণ ক্রিয়ার প্রচুর ব্যবহার হচ্ছে বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। মানে কে সিনেমার রোলটা পাবে আর কে পাবে না, বা পেলে সে ফেলিওর, তার ছবি হিট করবে না, এই কাজে এটা ব্যবহার হচ্ছে। প্রচুর পরিমাণে এই মারণ ক্রিয়া ব্যবহার হচ্ছে, যার জন্য দেখবেন একটা কিছু কিছু ক্ষেত্রে দেখবেন খুব ভালো অভিনেতা যার ন্যাচারালি স্টেজে দাঁড়ালেই একটা ভালো ফলোয়ার রয়েছে বা গ্ল্যামার রয়েছে, সে কিছু কিছু বইতে দেখবেন একদম ম্লান, যেন মনে হচ্ছে তার কোনো পার্টি নেই, সে মৃতপ্রায় হয়ে পুরো সিনেমাটায় রয়েছে। তার মানে তার ওপর তার কোনো রাইভাল মারণ ক্রিয়া করে রেখেছে যাতে বইটা হিট না করে, তাহলে পরের বইতে সে বাদ যাবে, ও ঢুকবে। এবং এটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিশেষ করে হলিউড এবং বলিউডে প্রচুরভাবে ব্যবহার হচ্ছে, প্রচুরভাবে। এবং এগুলো রিমুভেবলের জন্য আমাদের কাছে আসে লোকেরা। আচ্ছা, রিমুভ করার রিমুভ করার জন্য। আচ্ছা, রিমুভ করা সম্ভব। তাহলে রিমুভ করতে গেলে মানে ওই যে কার্যটা হলো, ক্রিয়াটা হলো, সেইটা আবার রিমুভ করতে কতদিন সময় লাগে? সেটাও একই রকম পদ্ধতি। রিমুভেবলের যে আমরা পুষ্টিকর্ম বলি, শান্তিকর্ম বা পুষ্টিকর্ম, তার মাধ্যমে এগুলোকে রিমুভ করতে হয়। রিমুভের দুটো উপায় আছে, এক তাকে বন্ধন করতে হয় যার উপর ক্রিয়া হয়েছে, যাতে ফার্দার সেই ক্রিয়াটা তাকে ক্ষতি না করে, এবং তার পজিটিভিটিটা বাড়াতে হয়, সেটা পুষ্টিকর্মের মাধ্যমে। তখন সে ধীরে ধীরে আবার ব্যাক করে যাবে তার নিজের জায়গাতে। আচ্ছা, আমরা তাকে কোনো বই হিট করার জন্য কিছু করে দিতে পারবো না, আমরা তাকে নর্মাল জায়গায় ফিরিয়ে দেবো। তো সেই তখন আমরা যদি পুষ্টিকর্মটা ঠিকভাবে করি, তার সাথে নৃসিংহ আছে, মহামৃত্যুঞ্জয় আছে, বা ধন্বন্তরী মন্ত্র আছে, বিভিন্ন রকম মন্ত্র ব্যবহার করে তাকে যদি করি, সে আবার নিজের জায়গায় ফিরে যাবে। সে একই সাথে তাকে বন্ধন দিয়ে দিতে হয়, এবং তখন সে আবার 2-3 মাসের পর থেকেই সে পুরনো জায়গাটা ব্যাক করে, একেবারে পুরনো জায়গাটা একদম back ফিরতে পারবে। হ্যাঁ। যাক, তবু একটা আশার জায়গা পাওয়া গেল। আচ্ছা, তো এই যে স্যার বান মারা হলো, এবং আমরা এই যে এখান থেকে একটা প্রতিকারের জায়গাতে আসব, তো এই তন্ত্রের মাধ্যমে যে তাবিজ হোক, কবজ হোক, যেটাই আমরা করে দেওয়া মানে করতে পারি বা আপনারা করতে পারেন, সেইটা কতটা তাবিজ কবজের কিন্তু একটা বিরাট রোল আছে। হ্যাঁ, মানে প্রপারলি যদি এটা করা হয়, তাহলে তাবিজ কবজ কিন্তু আপনার রত্নের চেয়েও বেশি ভালো ফল দান করে। আচ্ছা, তাবিজ কবজ রত্নের থেকেও ভালো ফল দান করে, সেই ক্ষেত্রে কি কোনো তাবিজ কবজের তাবিজ কবজের নিয়ম আছে। এক হচ্ছে যে তৈরি করছেন সে প্রপারলি ওই সাবজেক্টটা নিয়ে শিক্ষিত হয়েছেন কিনা, অর্থাৎ তার গুরুর দ্বারা, যেন পুরোটাই গুরুমুখী বিদ্যা, গুরুর দ্বারা প্রপারলি ট্রেন্ড কিনা। এবং তাবিজ কবজ যদি আপনি সত্যি সত্যি, কারণ তাবিজ কবজ হোম যজ্ঞ এই ব্যাপারটা কিন্তু সাধারণ লোকেদের জন্য ছিল না। আগেকার দিনে এই কাজটা শুধুমাত্র রাজরাজারা করতেন। কোনো যুদ্ধে যাবেন, তাহলে যুদ্ধের আগে হোম করে বেরোতেন। কোনো কবচ, যেমন আমরা জানি মহাভারত রামায়ণে কবচ থাকতো তাদের, ওই কবচগুলো তাদের রক্ষা করতো, সেইভাবে যেগুলো তৈরি হতো। সিনেমার জন্য দেখানো হয়েছে ভেতর থেকে একটা বেরিয়ে এসছে, তা তো নয়, তাকে কেউ তৈরি করে দিয়েছে, সে পড়ে আছে ওটা। তো এই তাবিজ কবচ যদি সঠিক নিয়মে করা যায়, মোটামুটি একটা ধরুন, একটা যে কোনো উদাহরণ দিচ্ছি, ধরুন মহামৃত্যুঞ্জয় একটা তাবিজ কারোর জন্য করবেন, তাহলে তার নিয়ম হচ্ছে তার যে বডি ওয়েট, আমি যার জন্য করছি তার যে বডি ওয়েট, তত কিলো চন্দন কাঠ, তত কিলো চন্দন কাঠ, তার হাফ গাওয়া ঘি, তার 1/3 হচ্ছে হোমার দ্রব্যাদি, যা কিছু আমি ব্যবহার করব, সমিত যা ব্যবহার করব, এই দিয়ে আমার হোম হবে। ঠিক আছে, হোম হওয়ার পর আমার স্বর্ণ নির্মিত কবচ, তার মধ্যে এই হোমাদি ভস্য এবং অন্যান্য যা কবচ লিখতে হয় সমস্ত লিখে ওর মধ্যে দিয়ে ভরে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। করার পর ওই যন্ত্রের ওপর বা ওই তাবিজের ওপর 1,25,000 বার জপ করতে হবে। তো এইটা করে না কেউ, করলে কিন্তু এত খরচাও কেউ করে না, এবং এটা কেউ করে না, ফলে তাবিজ কবচ ফেল করে। যেমন মানে নকল রত্ন যেরকম ফেল করে, মানে এগুলোকে নকল তাবিজ কবচ বলতে পারেন, এগুলো ফেল করে। এবার আপনি বলতে পারেন সবার তো সম্ভব না, সত্যি সম্ভব না, আমি তো বললাম এটা রাজরাজাদের জন্য ছিল না। তাহলে আপনি তো অন্তত মেনটেন করুন, অন্তত 1/3 চন্দন কাঠ ইউজ করুন, তার 1/3 ঘি ইউজ করুন, কিছুটা তো করুন। আপনি কিছুই করবেন না, শুধু একটা ভরে দিয়ে দিলেন, সেটা কাজ হয় না। আচ্ছা, এই যে স্বর্ণ নির্মিত বললেন, তো স্বর্ণ ছাড়া কি রৌপ্য বা অন্য কিছুতে? স্বর্ণ ছাড়া করা যায়, স্বর্ণ ছাড়া রৌপ্যতে করা যায়, তাম্রতে করা যায়, অষ্টধাতুতে করা যায়। কেউ এই ক্রমান্বয়ে এর পাওয়ারটা কমে, একদম ক্রমান্বয়ে কমে। আচ্ছা, এই কারণেই আসলে সঠিকভাবে কবচ নির্মিত হলে সেটা রত্নের থেকেও ভালো কাজ দেয়, তবে
ওই কথা হচ্ছে সঠিকভাবে, ভাবে তৈরি করতে সঠিক নিয়মে। তো স্যার, এই যে প্রচুর মানুষের এই ইচ্ছে জাগবে, এই পডকাস্টটা দেখার পরও তাদের ইচ্ছে জাগবে যে আমি সঠিক জায়গাতে যাই। হ্যাঁ। তো এই যে একজন তান্ত্রিক সাধারণ মানুষের পক্ষে বের করা সম্ভব নয় যে কোন মানুষটা, বিশেষ করে এখন সোশ্যাল মিডিয়ার জামানায় এত বেশি বিজ্ঞাপন, যে কে যে সঠিক নয়, সেইটা তো সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। তো এমন কি বৈশিষ্ট্য আছে যেগুলো দেখে মানুষ বুঝতে পারেন যে এই ব্যক্তি, মানে একজন তান্ত্রিকের সঠিক বৈশিষ্ট্যগুলো কি থাকা উচিত? বৈশিষ্ট্য হচ্ছে, দেখুন, তন্ত্রের, আমি জানি এই কথাটা বললে আমার বন্ধুবান্ধব তান্ত্রিকরা খুব একটু রাগান্বিত হবেন। প্রথমেই বলে দিই, তন্ত্রশাস্ত্রকে যেভাবে প্রচার করা হচ্ছে এটা তন্ত্রশাস্ত্রের ব্যাপার নয়। প্রচুর পরিমাণে মদ্যপান করে, মদ্যের কোনো ব্যবহার আমার হোমযজ্ঞেতে নেই। মদ্য মানে এখানে বলা হয়েছে শাস্ত্রীয় মতে নারকেলের জল আর আদা, সন্দক লবণ, এই দিয়ে আমার মদ্য তৈরি হবে। কিন্তু সেটা তো উঠে গেছে। কেন, যখন তন্ত্রের ব্যবহার এসছিল আজ থেকে 5,000 বছর আগে, তখন কোনো মদের ফ্যাক্টরিই ছিল না। তো ব্যবহার কি করাবে? মদের ফ্যাক্টরি ব্রিটিশ আমল থেকে এসছে 250 বছর, 200 থেকে 250 বছর। শাস্ত্রটা হচ্ছে 5,000 বছর পুরনো, এবং ওখানে পরিষ্কার বলা আছে মদ্য মানে এই, মদ্য মানে বোতল নয়। কিন্তু এই বোতলটাই চলছে এখন, এটাই। এবং শুধু তাই নয়, আপনি যে কোনো তন্ত্রপীঠে যদি যান, বিশেষ করে তারাপীঠে, কামাখ্যায়, এগুলোতে গেলে দেখবেন ওই মদ ঢেলে ঢেলে হোম করছে, মদ ঢেলে ঢেলে পুজো করছে, মদটাই প্রসাদ খাওয়াচ্ছে সবাইকে। এইটুকু বাচ্চা থেকে বাড়ির মহিলারা থেকে আরম্ভ করে সবাইকে মদটাই খাওয়াচ্ছে। তারাপীঠে ফুলের দোকানগুলোতেও তো সবাই ওটাই খাচ্ছে একদম। তো এইটা কি আপনার শাস্ত্রে বলা আছে? কোথাও বলা নেই। আরেকটা যেমন বলা নেই, বাঁ হাতে হোম করার একটা ট্র্যাডিশন, এটা বিশেষ করে তারাপীঠে এসছে, অন্য কোথাও নেই। অন্য কোথাও নেই, তারাপীঠে এসছে। আপনার বাঁ হাত হচ্ছে আমাদের অশৌচ হাত। সেই হাত দিয়ে আমরা কি করে ঠাকুরকে আহুতি অর্পণ করব? এটা করার কোথাও বলা নেই, কোনো শাস্ত্রেই বলা নেই। কিছু কিছু সাবর তন্ত্রে বা এতে বা সাঁওতালি তন্ত্রে এগুলোর ব্যবহার আছে, কিন্তু সেগুলো কখনো দেবদেবীর ক্ষেত্রে ব্যবহারে বলা নেই, দশম মহাবিদ্যায় বলা নেই, কিন্তু এটাই করা হচ্ছে। এবং মদও যেমন বলা নেই, এটাও বলা নেই। আমরা যে হাতটা শুদ্ধ, সেই হাত দিয়ে আমরা হোম করব, পুজো করব, অর্পণ করব, ভোগ দেব, হোম যা কিছু আমরা এই হাত দেব। অশৌচ হাতে আমি কেন করব না? আর মদ খেতে খেতে বাঁ হাতে, এই ট্র্যাডিশনটা বিশেষ করে তারাপীঠে চলছে, মদ খেতে খেতে বাঁ হাতে আমি দিচ্ছি। এটা আমি কি প্রমাণ করতে চাইছি নিজেকে? এটা তো অসৌচ জিনিস আমি করছি। তাহলে সেখানে ওই জাতক বা জাতিকা সে যে পরিমাণ টাকাই খরচা করে থাকুক, সে কি করে ফল লাভ করবে? ফল লাভ তো সে করতে পারবে না। একদম। এইসব জিনিসগুলো আমাদের সাবধান হতে হবে। আমরা যদি এগুলো একটু মেনটেন করি, তাহলে তন্ত্র মন্ত্রের মতো কাজ করবে। আমরা যদি এর অপব্যবহার করি, তাহলে ফল লাভে ব্যর্থ হবে। আচ্ছা স্যার, শেষ প্রশ্নটা এরা করবো যে সাধারণ মানুষ বিভিন্ন সমস্যায় জেরবার হয়ে এই পদগুলোর দিকে আসে, কেউই সঠিকভাবে খুব সাধারণভাবে আসতে চায় না। তো সেই ক্ষেত্রে সাধারণ মানুষদের জন্য আপনি কি সতর্কী বার্তাগুলো দিতে চান, যদি একটু বলেন? দেখুন, আমি প্রথমেই বলবো, আপনারা যার কাছে যাচ্ছেন, গিয়েই যদি নিজে থেকেই বলে দেন আমাকে কেউ ক্ষতি করেছে, মানে আপনার সময় খারাপ যাচ্ছে, মানে আমাদের প্রথমেই মাথায় ঢোকে আমাকে কেউ ক্ষতি করেছে, এটা করবেন না। আপনি যখন গেছেন তার অ্যাডভাইস নিতে, তাকে বলতে দিন। আপনি চুপচাপ থাকুন, ধরুন আপনি দেখে বলুন। উনি যদি দেখে আপনাকে বলতে পারে যে উনি কি বলতে পারে যে আপনার সময়টা খারাপ চলছে, এটাই বলতে পারে। আপনাকে বান মেরেছে না ছোড়া মেরেছে এটা সে বলতে পারে না, ঠিক আছে? এইটা বলার পর যদি আপনি দেখেন যে আপনার তার থেকে হেল্প নেওয়া প্রয়োজন, এর জন্য কতগুলো জিনিস আছে। প্রথমেই দেখবেন সে যে লোকটির কাছে গেছেন সে সাত্ত্বিক কিনা, ঠিক আছে? ঘরের চারদিকে তাকিয়ে দেখবেন মদের বোতল ঝুলছে কিনা। সেই সমস্ত লোকেদের থেকে আপনারা দূরে থাকুন। আমি জানি, আমি একটু আগেই বললাম, এই কথাগুলো বললে অনেকে রেগে যাবেন, কিন্তু যারা সাত্ত্বিক, যাদের পুজো আচ্ছা সাত্ত্বিক, কিন্তু হয়তো সেরকমভাবে তাকে লোক চেনে না, তাকে যদি দেখে আপনার ভক্তি আসে, তার সামনে বসে যদি আপনার মধ্যে কোনো ভয় কাজ না করে, তাহলে কি আপনি তাকে এগোতে পারেন। কিন্তু যদি আপনি কোনো তন্ত্রসাধকের সামনে বসে আপনার মধ্যে ভয় কাজ করছে, তাহলে আপনি তাকে অ্যাভয়েড করুন। তার কাছে এটা এনার্জি বা অরার একটা ব্যাপার, এটা সবারই মধ্যে। আপনি যদি চুপচাপ তার সামনে বসেন, আপনি একটা এনার্জিতে বুঝতে পারবেন যে এই এনার্জিটা আমার ভালো লাগছে আর ভালো লাগছে না। যদি না লাগে আপনি উঠে চলে যান, ওখানে আর ফার্দার এগোবেন না। বেশ, তাহলে আপনার ঠকার সম্ভাবনা কম। একেবারেই। তো আমরা মোটামুটি আমাদের সময় শেষ করে ফেলেছি। তন্ত্রের বিষয়ে অনেক গভীর তত্ত্ব আজকে আমরা জানলাম, অনেক প্রশ্ন ছিল আপনাদের মনে এইগুলো নিয়ে।
যেগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম। স্যারকে আজকে আমাদের মধ্যে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। আমরা চাইবো পরবর্তীকালে আবারও স্যারকে এখানে আসার জন্য স্যারকে অনুরোধ করব। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে ধন্যবাদ অনুষ্ঠান দেখার জন্য। স্যার, আপনাকেও অশেষ ধন্যবাদ আসার জন্য।